আজুশ আর তিশার গায়ে হলুদের অনুষ্ঠানের সময় এবার হঠাৎ করেই ডেলিভারি ম্যানের হাত থেকে কুসুমের প্রেগন্যান্সি টেস্টের রিপোর্ট এসে পড়ল ইন্দ্রাণী গাঙ্গুলির হাতে। আমরা এমনটাই দেখতে পারব আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটি দেখতে থাকুন। কুসুমকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তাও আবার গাঙ্গুলি বাড়ির পূর্বে এবং চেন্নাইয়ের ডাক্তারের কাছে। ঠিক সেই মুহূর্তে সেখানে যাওয়া মাত্রই যখন কিনা এই সময় তার নাম জিজ্ঞেস করা হয়। আর সেখানে আগ বাড়িয়ে দীপালি বলতে থাকে যে, কুসুম তুই এখন গাঙ্গুলি বাড়ির বড় বউ, তাই তুই সেই হিসেবে বিশেষ কিছু বলার থাকে না। কিন্তু কুসুম তখন বলে, কোনো মতেই না পিসি, তার কারণ আমার পরিচয় এখন সম্পূর্ণরূপে ভিন্ন হয়ে গেছে। কারণ আমার এখন ওর সঙ্গে কোনো সম্পর্ক নেই। সেই হিসেবে কথা বলতে পারি যে এখন পর্যন্ত আমাদের অফিসিয়াল ডিভোর্স হয়নি, শুধুমাত্র পেপারে সিগনেচার করেছি, এর থেকে বেশি কিছু করিনি। তাই তুমি এভাবে কিছু বলবে না। সেই সময় হাসপাতালে যখন কিনা গাঙ্গুলি পরিবারের নামের সঙ্গে যুক্ত করে কুসুম আজুষ্মান গাঙ্গুলির নাম রোগীর নামে লেখা হয়। আর তারপর সেই মুহূর্তে যখন কিনা এক পর্যায়ে ডাক্তার এসে বলতে থাকে যে, গাঙ্গুলি এসেছে আপনার কাছে দেখানোর জন্য। ঠিক সেই সময় ডাক্তার কুসুমকে দেখে অবাক হয়ে বলতে থাকে যে, আপনি আপনার পরিচয় কি বললেন? ঠিক সেই সময় এই কথা বলা মাত্রই আর কুসুম যখন বলতে থাকে যে, আমার নাম কুসুম। ঠিক সেই সময়ই কথা বলা মাত্র ডাক্তার বলতে থাকে, তার মানে আপনি গাঙ্গুলি বাড়ির বড় বউ, তাই তো? ওকে ওকে। ঠিক সেই সময়ই কথা বলা মাত্র এক পর্যায়ে ডাক্তার বলতে থাকে, কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না, আপনার সঙ্গে আপনার হাসব্যান্ড আজুষ্মান গাঙ্গুলি আসলো না কেন বলুন তো? ঠিক সেই সময় কথা বলার মাঝে দীপালি বলতে থাকে যে, আসলে আজুষ্মান ক্লায়েন্ট মিটিংয়ে ব্যস্ত হয়ে পড়েছে, তাই বাধ্য হয়ে আমাকে আসতে বলেছে। সঙ্গে কথা বলার পর ডাক্তার যখন সমস্ত কিছু চেক আপ করা মাত্রই কুসুমকে বলতে থাকে যে, দেখো, এখন আমি আপাতত প্রাথমিক চিকিৎসা করলাম। আমার মনে হয় না যে আর খুব বেশি অসুবিধা হওয়ার কথা। কিন্তু তোমার কিছু লক্ষণ আমি তোমার মুখ থেকে শুনতে পেলাম, যতটুকু আমার মনে হচ্ছে আমি নিশ্চিত হয়ে তোমাকে বলতে পারি যে তুমি কনসিভ করেছ। তবে তার সত্যতা সম্পূর্ণরূপে কনফার্ম হলে আমি তোমাকে সবকিছু জানাব। তাই তুমি এই সমস্ত টেস্টগুলো করে ফেলো এবং তার পরবর্তীতে পরশু হয়তো তোমার সেই টেস্টগুলোর রিপোর্ট চলে আসবে। এই কথা বলা মাত্রই যখন টেস্ট এবং সমস্ত কিছু কমপ্লিট করা হয়, তখন ডেলিভারি রিপোর্টের জন্য শেষ জীবনে যে অ্যাড্রেস দেওয়া হয়, ঠিক সেই সময় দীপালি যখন কিনা মাধুরীর কথা মতো এক পর্যায়ে গাঙ্গুলি হাউসে গিয়ে বসে। ঠিক তার পরের মুহূর্তে যখন কুসুম বাড়িতে ফিরে আসে, তখনই কুসুম বলতে থাকে, বিশাল সর্বনাশ হয়ে গিয়েছে। আমরা যে টেস্ট রিপোর্ট ডেলিভারির জন্য দিয়েছি, সেটা তো গাঙ্গুলি হাউসে যাবে। যদি গাঙ্গুলি হাউসের কোনোমতে কারো হাতে পড়ে, তুমি ভাবতে পারছ তো কি অঘটন ঘটবে। তুমি কেন মাধুরীর কথা মতো সমস্ত কিছু করলে বলো তো আমাকে? ঠিক সেই সময় কথা বলতে বলতে আজুষ্মান যখন কুসুমের কাছে চলে আসে এবং বলতে থাকে যে, সমস্ত কিছুই শুনছি। আমাকে বল, তোমার মধ্যে নাকি অন্তঃসত্ত্বা হওয়ার সমস্ত গুণ রয়েছে, ঠিক যেমনটা অনুশ্রীর সময় হয়েছিল। সেই সমস্ত সিম্পটমস নাকি তোমার মধ্যে দেখা দিয়েছে। তুমি আমাকে সত্যি করে বলো, তুমি কোনোমতে কনসিভ করেছ? যদি এটা বাস্তবে পরিণত হয় তাহলে আমার থেকে খারাপ কিছু হবে না। তুমি কিন্তু কোনোমতেই আমার সন্তানকে আমার কাছ থেকে আড়াল করতে পারো না। তার কারণ, আমার এই সম্পর্কে জানার সম্পূর্ণ অধিকার আছে। কারণ তুমি ভুলে গেলে কিন্তু চলবে না যে তুমি আমাকে নিজের স্বামী হিসেবে মানো বা না মানো, কিন্তু তোমার গর্ভে যে সন্তান বেড়ে উঠছে, সে কিন্তু আমারই সন্তান। আমার রক্ত বইছে ওর শরীরে, আর ওর শরীরে গাঙ্গুলি পরিবারের রক্ত বইছে। এরপর দেখা যায়, কুসুম নিজের বুকের পাথর চাপা কষ্ট নিয়ে এক পর্যায়ে আজুশের জন্য গায়ে হলুদের হলুদ বেটে নিয়ে আসে। ঠিক সেই মুহূর্তেই গাঙ্গুলির হাতে তা তুলে দিয়ে কুসুম বলতে থাকে, দেখুন আমি হলুদ বেটে ফেলেছি, এখন আপনি ছোট ছেলের গায়ে সেই হলুদ ছড়িয়ে দিন এবং বাকি সমস্ত কাজও সম্পূর্ণ হয়ে যাবে। ঠিক সেই মুহূর্তে বিপিনী বলতে থাকে, তোর কতটাই না কষ্ট হচ্ছে। তোর ভালোবাসার মানুষটাকে তো চোখের সামনে অন্য কারো হয়ে যেতে দেখছিস। আর তার থেকেও বড় দুঃখের বিষয় এটাই যে, তুই যার সন্তানকে নিজের গর্ভে নিয়ে ঘুরছিস, তাকে এই জিনিসটার সম্পর্কেও জানাতে পারছিস না যে সে বাবা হতে চলেছে। এত বড় সুখের সমাজেও তুই নিজের সেই সুখটুকুও দেখতে পাচ্ছিস না। শেষে কুসুম বলতে থাকে, এই বিষয়গুলো নিয়ে এখনো পর্যন্ত আমাদের সমাজে অনেক কথা হয়, কিন্তু যেটা হয়ে গেছে সেটা হয়ে গিয়েছে, সেটা নিয়ে আর কথা বাড়িয়ে লাভ নেই। এখানে এখন যেটা হচ্ছে, সেটা মেনে নেওয়াই ঠিক।
ঠিক সেই সময় হঠাৎ করেই হুমায়ুন বলতে থাকে, তুমি কিছু একটা আমার কাছ থেকে আড়াল করছ। আর আমি যেটা ভাবছি সেটা যদি সত্যি হয়ে থাকে, তাহলে অবশ্যই তোমার কপালে অশেষ দুঃখ আছে। আমার সঙ্গে প্রেসারের জন্য বিয়ে হয়ে গেলেও আমি আমার সন্তানকে কোনোমতেই পিতৃপরিচয় ছাড়া এই পৃথিবীর আলো দেখতে দেব না। ঠিক সেই সময় কথা বলতে বলতেই এক পর্যায়ে ইন্দ্রাণী গাঙ্গুলি সেখানে আলাপ করছিলেন, আর সেই সময় হাসপাতাল থেকে ডেলিভারি ম্যান রিপোর্ট নিয়ে এসে হাজির হয়। কিন্তু ডেলিভারি ম্যানকে সিকিউরিটি আটকে দেয়। তখন সিকিউরিটি জিজ্ঞেস করতে থাকে, আপনি কি চান? কেন ভেতরে ঢোকার জন্য এত জোর করছেন বলুন তো? সেই সময় হাসপাতাল থেকে আসা ডেলিভারি ম্যানকে গাঙ্গুলি দেখে এগিয়ে এসে বলতে থাকেন, কি ব্যাপার, কি হয়েছে? ঠিক সেই সময় ডেলিভারি ম্যান বলতে থাকে, আমি সিটি হাসপাতাল থেকে এসেছি, আর এই গাঙ্গুলি বাড়ির বউ আমাদের হাসপাতালে ল্যাবে কিছু রক্ত পরীক্ষা করিয়েছিলেন। সমস্ত রিপোর্ট চলে এসেছে, সেটাই ডেলিভারি করার জন্য আমার এখানে আসা। ঠিক সেই সময় এই কথা শোনা মাত্রই গাঙ্গুলি বলতে থাকেন, আচ্ছা, কোনো ব্লাড টেস্ট করিয়েছে? তাহলে আমাকে দিন, আমি বরং নিয়ে নিচ্ছি। সেই সময়ে কথা বলা মাত্রই ইন্দ্রাণী গাঙ্গুলির হাতে যখন কুসুমের সেই ডেলিভারি স্লিপ আর রিপোর্ট এসে পড়ে, ঠিক সেই মুহূর্তে এক পর্যায়ে দীপালি দৌড়াতে দৌড়াতে কুসুমের কাছে এসে বলতে থাকে, কুসুম, সর্বনাশ হয়ে গিয়েছে। ম্যাডামের কাছে সেই প্রেগন্যান্সি টেস্টের রিপোর্টটা এসে পড়েছে। এবার যদি কোনোমতে নাম খুলে ফেলে তাহলে ভাবতে পারছিস কত বড় সর্বনাশ হবে? সেখানে তোর নামও রয়েছে। আমি তোকে বারবার বারণ করেছিলাম, কিন্তু তুই আমার কোনো কথাই শুনতে রাজি হোসনি, তাই না? ঠিক সেই সময়ই কথা বলার মাঝে অনুশ্রী এসে বলতে থাকে, উনি তোমাকে ওদিকে ডাকছে। ঠিক সেই সময় কাজের ফাঁকে এক পর্যায়ে গাঙ্গুলি সেখানে সেই রিপোর্ট ভুলে গিয়ে সেখান থেকে সরে যায়। অন্যদিকে সেই রিপোর্ট এক টুকরো কাগজের সঙ্গে লেগে গিয়ে এক পর্যায়ে ঘরে গিয়ে পড়ে। আর তখন থেকে সবাই ছাদনাতলায় যাওয়ার জন্য প্রস্তুতি নিতে শুরু করে। সমস্ত পোশাক পরে নিচে নেমে আসার ঠিক সেই সময়েই আজুশের হাতে গিয়ে পড়ে সেই রিপোর্ট। ঠিক সেই মুহূর্তে অল্পের জন্য আজুশের ঘরে পড়ে থাকা সেই রিপোর্টটা আজুশ দেখতে পারেনি। এক পর্যায়ে সে যখন জোর জবরদস্তি করে তুলে নিয়ে যায়। অন্যদিকে তিশার ভাই শ্যাম বলতে থাকে, আজুষ্মান গাঙ্গুলি, আর কত অপেক্ষা করাবে? আমার বোনকে বলো, আমার আর তর্ষিছে না। কখন ছাদনাতলায় তোমাদের এই শুভ কাজটা দেখব সেটা ভেবে আমি পাগল হয়ে পড়েছি। এদিকে তুমি এখনও তৈরি হয়েই চলেছ। আমার বোন একটা মেয়ে হয়েও এত তাড়াতাড়ি তৈরি হয়ে যেতে পারে, আর তুমি পারছ না? নাকি অন্য কিছু ভাবছ? অন্য কোনো ফোন দিয়াছ, কি করে বিয়েটা ভেস্তে দেওয়া যায়? সেরকম কিছু করলে কিন্তু তোমার কপালে অশেষ দুঃখ আছে। ভুলে যেও না, তোমার মাকে ঈশ্বরের কাছে পাঠিয়ে দেব এবং তোমার গোটা পরিবারকে তছনছ করে দেব। এই কথাটা তুমি মাথায় রাখো। ঠিক সেই সময় এই কথা বলা মাত্রই এক পর্যায়ের সঙ্গে সঙ্গে যখন ছাদনাতলায় মুখোমুখি হয় আজুশ এবং তিশা। ঠিক সেই মুহূর্তে তিশার সঙ্গে সুখদৃষ্টি থেকে শুরু করে নানা বন্ধন, সমস্ত কিছু যখন সম্পূর্ণ হতে থাকে, ঠিক সেই মুহূর্তে এক পর্যায়ে বুকের চাপা কষ্ট নিয়ে কুসুম সবকিছু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকে। আর কুসুমের চোখ থেকে অনবরত জল পড়তে দেখে আজুশ কোনোমতেই তিশার সঙ্গে সুখদৃষ্টি না করে কুসুমের দিকেই তাকিয়ে থাকে। ঠিক সেই সময় সামনে এসে তার চেহারাটা জোর করে তিশার দিকে ঘুরিয়ে দিয়ে বলতে থাকে, এখন তোমার বর্তমান, ভবিষ্যৎ সমস্ত কিছুই তিশা। তোমার মঙ্গল এবং পরিবারের মঙ্গলের কথা মাথায় রেখো, আজুশ গাঙ্গুলি। ঠিক সেই সময় এই কথা বলা মাত্রই এক পর্যায়ে ৭ পাক ঘোরা শেষ হওয়ার পর সিঁদুর দানের সময় চলে আসে। আর যখনই আজুশের হাতে সিঁদুরটা ধরিয়ে দেওয়া হয় এবং তিশাকে সিঁদুর পরাতে যাবে, ঠিক সেই মুহূর্তে কুসুম হঠাৎ করে মাথা ঘুরে বিয়ের মণ্ডপের সামনে পড়ে যায়। কুসুম মণ্ডপের সামনে মাথা ঘুরে পড়ে যেতেই সবাই চিৎকার করে ওঠে। আর তিশার সঙ্গে আজুশের শুভকাজ সম্পূর্ণ না হতেই আজুশ ছুটে কুসুমের কাছে গিয়ে বলতে থাকে, কুসুম, কি হলো? কুসুম, কথা বলছ না কেন? কুসুম, তুমি আমার সঙ্গে কথা বলো। তুমি আমার দিকে তাকাও, কুসুম। ঠিক সেই সময় এক পর্যায়ে সবাই বলতে থাকে, আমার সঙ্গে ফাজলামো করার চেষ্টা করবে না, একদম চালাকি খাটানোর চেষ্টা করবে না। পশু মরতে বসেছে, তাও তোমার কোনো কিছু দেখে কোনো লাভ নেই। তুমি এক্ষুনি তিশাকে সিঁদুর পরিয়ে বিয়েটা সম্পূর্ণ করো। ঠিক সেই সময় আজুশ বলতে থাকে, যখন একজন মানুষ মরতে বসেছে, একজন মানুষ আমার চোখের সামনে মাথা ঘুরে পড়ে গিয়েছে, সেই মানুষটাকে না দেখে আমি এখনই বিয়ে সম্পূর্ণ করতে পারব না। আমি তোমার সমস্ত শর্তেই রাজি হয়েছি, তা ঠিক আছে,
কিন্তু তাই বলে আমার কুসুমের কোনো কিছু হয়ে যাবে আর আমি কুসুমের কাছে ছুটে আসব না, সেটা কোনো মতেই হতে পারে না। ঠিক সেই সময়ে গাঙ্গুলি বলতে থাকে, যা করার যত শীঘ্র সম্ভব করো, এক্ষুনি হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। দেখে মনে হচ্ছে যথেষ্ট পরিমাণে শরীর খারাপ করে ফেলেছে। ঠিক সেই সময় তিশার সঙ্গে বিয়ে সম্পূর্ণ না করেই আজুস ছুটতে ছুটতে কুসুমকে সঙ্গে করে হাসপাতালে নিয়ে যায় এবং তাকে হাসপাতালে ভর্তি করে। ঠিক সেই সময় ডাক্তারের কাছে গিয়ে আজুস বলতে থাকে, আমি আপনার কাছে হাতজোড় করছি, যে করে হোক না কেন, প্লিজ, দোহাই লাগে, আপনি আমার কুসুমকে আমার কাছে ফিরিয়ে দিন। তখন ডাক্তার বলতে থাকেন, এতে কিছুই করার নেই। সকাল থেকে হয়তো ও কিছুই খাওয়া দাওয়া করেনি। কারণ পেশেন্ট কনসিভ করেছে, আর কনসিভ করার অবস্থায় একজন পেশেন্ট যদি কিছু না খায়, তাহলে পরে ওনার শারীরিক অবস্থার আরও অবনতি হবে। সেটাই তো স্বাভাবিক। আর শরীরের ওপর যথেষ্ট পরিমাণে চাপ পড়েছে। এমনিতেই উনি মানসিকভাবে সম্পূর্ণ বিপর্যস্ত, তাই খেয়াল রাখা উচিত ছিল।